ভাবুন তো, প্রায় ৪০০ বছর আগের কথা, সপ্তদশ শতক। আব্দুল হাকিম নামে একজন কবি একটা কবিতা লিখলেন, বঙ্গবাণী। আর সেই কবিতায় মাতৃভাষার জন্য এমন এক জ্বালাময়ী বার্তা দিলেন যা আজও আমাদের নাড়া দেয়। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই অসাধারণ কবিতার গভীরে ডুব দিই আর খুঁজে বের করি কেন এটা এত বছর পরেও এতটা প্রাসঙ্গিক। আচ্ছা, আমাদের আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, কোনো মানুষ কি নিজের ভাষাকে ঘৃণা করতে পারে? কেন করবে? এই সহজ কিন্তু গভীর প্রশ্নটাই কিন্তু কবি আব্দুল হাকিমের পুরো কবিতার একেবারে মূল জায়গায় দাঁড়িয়ে আছে। তো কে ছিলেন এই কবি? এত সাহস কোথায় পেলেন তিনি, যিনি কিনা সেই সময়ের স্রোতের বিরুদ্ধে গিয়ে এতটা শক্ত কথা লিখে ফেললেন? চলুন তাহলে প্রথমে আব্দুল হাকিমের পরিচয়টাই জেনে নেওয়া যাক। আমরা যেখান থেকে এই আলোচনাটা করছি তার উৎস কিন্তু একটা বাংলা পাঠ্যপুস্তক। এখানেই কবিতাটা আছে। তো এই লেখাটা ধরেই আমরা এগোব, কবির জীবন আর তার কবিতার মূল ভাবনাটা বোঝার চেষ্টা করব। এই টাইমলাইনটা দেখলে আমরা কবিকে তার সময়ের মধ্যে বসিয়ে দেখতে পারি। একবার ভাবুন, প্রায় ৪০০ বছর আগের কথা, মধ্যযুগ চলছে। রাজদরবারে ফার্সি আর আরবির কি ভীষণ দাপট। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে একজন কবি বাংলা ভাষার কথা বলছেন। ভাবা যায় কতটা জরুরি ছিল কাজটা। এই প্রেক্ষাপটটা না বুঝলে আসলে সেটা পুরোপুরি অনুভব করা কঠিন। তাহলে চলুন এবার সরাসরি কবিতার মূল কথায় আসা যাক। বঙ্গবাণী আসলে আর কিছুই না, ভাষার প্রতি একটা গভীর ভালোবাসার চিঠি বলতে পারেন। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। সেই যুগে আরবি আর ফার্সি ছিল জ্ঞানীগুণী আর অভিজাতদের ভাষা। ওগুলোকেই সবাই মর্যাদার প্রতীক বলে মনে করত। এমন একটা সময় দাঁড়িয়ে নিজের দেশের মানে বাংলা ভাষার পক্ষে কথা বলাটা কিন্তু রীতিমতো একটা বৈপ্লবিক কাজ ছিল। তবে এখানে কবির অবস্থানটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তিনি কিন্তু বলছেন না যে অন্য ভাষা খারাপ। দেখুন, তিনি স্পষ্ট বলছেন আরবি বা ফার্সি ভাষার উপর তার কোনো রাগ নেই। মানে তিনি কোনো ভাষাকে ছোট করছেন না। এই যে উদার মানসিকতা, এটাই কিন্তু তার বক্তব্যকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। তার মানে আসল কথাটা হলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো। কবির বিশ্বাস ছিল যে ভাষায় সাধারণ মানুষ কথা বলে, যে ভাষায় তারা স্বপ্ন দেখে, ঠিক সেই ভাষাতেই তো ঈশ্বরের কথা তাদের কাছে পৌঁছানো উচিত, তাই না? না হলে তারা বুঝবে কি করে? এবার আসা যাক কবিতার সেই অংশে যেটা সবচেয়ে ধারালো, সবচেয়ে বিখ্যাত। এখানে কবি কিন্তু একদম আপোষহীন, কোনো রকম রাখঢাক করেননি। এই লাইন দুটো একবার দেখুন। যে সবে বঙ্গেতে জন্মি, হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। কি সাংঘাতিক কথা! এখানে কবি শুধু দুঃখ পাচ্ছেন না, তিনি রেগে গেছেন, ক্ষুব্ধ। যারা এই বাংলায় জন্মেও বাংলা ভাষাকেই হিংসা করে, তাদের জন্ম পরিচয় নিয়েই তিনি সরাসরি প্রশ্ন তুলে দিচ্ছেন। এটা যে কি প্রচণ্ড এক আঘাত, ভাবা যায়। এর সোজা মানেটা হলো, যারা বাংলায় জন্মেও বাংলা ভাষাকে ঘৃণা করে, তাদের জন্ম পরিচয় নিয়েই আমার সন্দেহ আছে। এর পেছনে একটা গভীর আত্মমর্যাদার বোধ কাজ করছে। কবির কাছে নিজের ভাষাকে অস্বীকার করাটা অনেকটা নিজের শিকড়কে নিজের হাতে কেটে ফেলার মতো। আর ঠিক এর পরেই আসছে সেই লাইনটা যেটা সম্ভবত এই কবিতার সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে সাহসী লাইন। দেশি ভাষাবিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। এটা কিন্তু শুধু একটা কথা না, এটা একটা খোলাখুলি চ্যালেঞ্জ। মানেটা কি দাঁড়ালো? যাদের মন নিজের দেশের ভাষায় জ্ঞান চর্চা করে শান্তি পায় না, তারা কেন দেশটা ছেড়ে বিদেশে চলে যায় না? ভাবুন একবার, কি সাংঘাতিক দেশপ্রেম! কবি এখানে একটুও দ্বিধা করছেন না। তিনি সরাসরি বলে দিচ্ছেন, ভাষার প্রতি ভালোবাসা আর দেশের প্রতি ভালোবাসা আসলে একই জিনিস। আর যাদের মধ্যেই ভালোবাসাটাই নেই, তাদের এই দেশে থাকার অধিকার আছে কিনা, সেই প্রশ্নটাই তিনি তুলে ধরেছেন। চলুন এবার কবিতার ভেতরের সাংস্কৃতিক আর দার্শনিক দিকগুলো নিয়ে আর একটু ভাবা যাক। কবি এখানে খুব সুন্দর একটা আধ্যাত্মিক যুক্তি দিয়েছেন। তিনি বলছেন, সৃষ্টিকর্তাকে ডাকতে হলে কোনো একটা বিশেষ ভাষাতেই ডাকতে হবে, এমন তো কোনো কথা নেই। কারণ তিনি তো সবার স্রষ্টা, তিনি সব ভাষায় বোঝেন। এটা কিন্তু একটা অসাধারণ, অসাম্প্রদায়িক আর সার্বজনীন চিন্তা, তাই না? তাহলে সব মিলিয়ে কবিতার মূল বার্তাটা কি দাঁড়ালো? খুব সহজ, নিজের ভাষার প্রতি ভালোবাসা, দেশের প্রতি সম্মান আর নিজের পরিচয়ের জন্য গর্ববোধ। আর যারা নিজেদের সংস্কৃতিকে ঘৃণা করে, সেই আত্মবিদ্বেষকে কবি সরাসরি বাতিল করে দিয়েছেন। কিন্তু এখন প্রশ্নটা হলো, প্রায় ৪০০ বছর কেটে গেছে, তারপরেও এই কবিতাটা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? এর উত্তরাধিকারটা ঠিক কি? আসলে বঙ্গবাণী শুধু একটা কবিতা নয়, এটা একটা ঘোষণা। বাংলা সাহিত্যে নিজের ভাষাকে নিয়ে গর্ব করা, নিজের সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠা করার এটা সম্ভবত প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উদাহরণগুলোর একটা। সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক।
আজকের এই গ্লোবালাইজেশনের যুগে যেখানে আমরা রোজ কত নতুন নতুন সংস্কৃতি আর ভাষার সংস্পর্শে আসছি, সেখানে দাঁড়িয়ে নিজের মাতৃভাষাকে নিয়ে গর্ব করার আসল মানেটা ঠিক কী? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।